All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activities. খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ 15 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। দিলীপকে ধরে রাখতে মরিয়া বঙ্গের পদ্ম সভাপতি। আমন্ত্রণ জানানো হলো মোদির সভায়। বাইরন বিশ্বাসকে নিয়ে বিতর্কিত মন্তব্য, শোকজ সাগরদিঘির তৃণমূল ব্লক সভাপতি। বাড়ির লোককে না জানিয়ে কেন দেহ তুলে নিয়ে গেল, খেজুরিতে বন্ধ ডেকে মিছিল শুভেন্দুর। প্রতিবাদ করবে বাংলা, 16 জুলাইয়ের মিছিলে সুপ্রিমোর সঙ্গে অভিষেকও। মাকু লোকজন মিশে গিয়েছে, চাকরিহারাদের খোলা চিঠি দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর। কানাডায় রথযাত্রায় ভক্তদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম, জঘন্য আচরণ, প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের। এবং সব শেষে জানিয়ে দেব ভরা বর্ষায় লক্ষ্মী লাভ, এক নৌকাতে উঠল 65 মন ইলিশ, বিক্রি 40 লক্ষ টাকায়। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের সভায় ডাক পেয়েছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফল রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী 18 জুলাই দুর্গাপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভায় দিলীপ ঘোষকে ডাকা হবে কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে কোণঠাসা দিলীপকে। বিগত কয়েকদিন ধরে বিজেপির অন্দরে ব্রাত্যজনে পরিণত হয়েছিলেন দিলীপ ঘোষ। সৌমিক ভট্টাচার্য বিজেপির নয়া সভাপতির দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির বদল হয়েছে। সোমবার দিলীপ ঘোষের কাছে পৌঁছে গিয়েছে মোদীর সভায় হাজির থাকার নিমন্ত্রণপত্র। অর্থাৎ বলাই যায় শ্রমিক যুগের বঙ্গ বিজেপিতে দিলীপের সঙ্গে দূরত্ব কমছে পদ্ম শিবিরের। জানা যাচ্ছে 17 জুলাই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ ঘোষ। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন রাজ্য সরকারের আমন্ত্রণে সেখানে হাজির ছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তারপর থেকে বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতে ডাক পাননি তিনি। এমনকি শ্রমিক ভট্টাচার্যের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও তাকে ডাকা হয়নি। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সভা নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। তারই মধ্যে দিলীপ ঘোষের কাছে পৌঁছেছে আমন্ত্রণপত্র। দিল্লিতে গিয়ে তিনি বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিব প্রকাশ সহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। রাজনৈতিক মহলের মতে এই সফরে দিলীপের ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং মোদীর সভায় তাকে আমন্ত্রণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ভালোভাবে নেননি দলের নেতাকর্মীদের একাংশ। এমনকি দিলীপ তৃণমূলে যোগদান করতে চাইছেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল। নিজেই সেটা খারিজ করে দিয়েছেন দিলীপ। শ্রমিক ভট্টাচার্যের ডাকে সাড়া দিয়ে সল্টলেকে তাঁর সঙ্গে দেখা করেছেন তিনি। শ্রমিক দিলীপের বৈঠকের পরেই দিল্লিতে ডাক পড়ে তাঁর। দিল্লি সফরের পর মোদীর সভায় ডাক পড়ল তার। রাজনীতির ময়দানে এবার তাকে কিভাবে দেখা যাবে সেটাই এখন দেখার। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা 900টি লাইক এবং 100 জন নতুন সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। চলুন এবার ফিরে যাই পরবর্তী খবরে। সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসকে নিয়ে প্রকাশ্য সভায় বিস্ফোরক মন্তব্য করে শোকজের মুখে ব্লক সভাপতি মেহবুব আলম। শনিবার পাটকেলডাঙ্গায় 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় নিজের ভাষণে দলের বিধায়ককে কার্যত তীব্র আক্রমণ করেন তিনি। সভায় মেহবুব বলেন, যারা আসলে তৃণমূল করেন, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য পরিশ্রম করছে, তাদের প্রত্যাখ্যান করছেন বিধায়ক। সাগরদিঘিকে দ্বিতীয় ভাঙড়ে পরিণত করার চেষ্টা চলছে। এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, নিজের ব্যবসা বাঁচাতেই বাইরন বিশ্বাস তৃণমূলে এসেছেন। তিনি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছেন। আমাদের মায়ের কোল খালি হলে তার দায় কিন্তু আপনারই। এই মন্তব্য প্রকাশ্যে আসতে বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। এরপরে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান মেহবুব আলমকে পাঠান শোকজ চিঠি। জানা গিয়েছে, জেলা সভাপতির নির্দেশ 3 দিনের মধ্যে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে উত্তর জমা দিতে হবে ব্লক সভাপতিকে। এ প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, দল শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে।
কেউ যা খুশি তা বলতে পারেন না। শৃঙ্খলা ভঙ্গ করলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে সাগরদিঘির তৃণমূলে অস্বস্তি, কড়া নজরে জেলা নেতৃত্ব। খেজুরি থানা ভাঙনমারি গ্রাম, শনিবার সকালে উদ্ধার 2 ব্যক্তির দেহ। দায়ের অস্বাভাবিক মৃত্যু মামলা, মানতে নারাজ শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি এটা খুন, আর সেই জোড়া খুনের প্রতিবাদে সোমবার 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন তিনি। এদিন সকাল থেকে খেজুরিতে একটা শূন্যতা। নিহতদের পরিবারের মধ্যেই চলা হাহাকার যেন গ্রাস করেছে গোটা এলাকাকে। যদিও বিজেপির ডাকা সেই 12 ঘন্টার বন্ধকে বাতিল করার চেষ্টা করছে তৃণমূল। হয়েছে মিছিল। এই বন্ধের মাঝেই আবার তৈরি হয়েছিল উত্তেজনা পরিস্থিতি। খেজুরির হেরিয়া, বাঁশগোড়া, কলাগেছিয়া সহ কয়েকটি জায়গায় সাময়িক উত্তেজনা এবং অশান্তি ছড়ানোর খবর পাওয়া গিয়েছে। হামলা চালানো হয়েছে বন্ধ ভাঙা যানবাহনগুলির উপর। দেখা গিয়েছে হাতাহাতি পরিস্থিতি। বন্ধ রসুলপুর নদীর ফেরি পরিষেবা, এমনকি বন্ধ সমর্থকদের অভিযোগে ইতিমধ্যেই 8 বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে খেজুরিতে এখন বিরাট চাপানোউতর। এবার সেই উত্তেজনা বন্ধ অশান্তির আবহে পূর্ব নির্ধারিত কর্মসূচি মোতাবেক মিছিল শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের মিছিলেও বিজেপি নেতার হাতিয়ার সেই সংখ্যালঘু প্রসঙ্গই। সোমবার মিছিল থেকে শুভেন্দু বলেন, ঘরে বসে রাজনীতি হয় না, রাজনীতি রাস্তায় করতে হয়। আমি এইভাবে 2011 সালে পরিবর্তন করেছিলাম। এখানে বিজেপির পক্ষে 46% ভোট এক কাট্টা করেছে। হিন্দুরা ঐক্যবদ্ধ হন। মিছিল শেষে আবার একটি সভা করেন শুভেন্দু। সেখানে বন্ধের সমর্থনে বিজেপি কর্মীদের সাধুবাদ দেওয়ার পাশাপাশি ওই 2 ব্যক্তির মৃত্যুকে ফের একবার ইঙ্গিতে খুনের ঘটনাই বলে দাবি করেন তিনি। শুভেন্দুর মুখে শোনা যায় এক চিকিৎসকের কথাও। তার দাবি, এক ডাক্তার ফোন করে ময়না তদন্তকারী চিকিৎসককে বলেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে লিখে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও যখন অকুস্থলে দেহ পড়েছিল, কেন বাড়ির লোককে না জানিয়ে পুলিশ দেহ তুলে নিয়ে গেল? তার হুঁশিয়ারি, যেভাবে লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন, সেই লাঠি আরও তৈরি করতে হবে, তেল মাখাতে হবে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আগামী 16 জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে সেই মিছিলে হাঁটবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবার বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে, বিদ্যুৎ এবং জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক স্যান্ডেলে এই বিষয়ে খুব উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তিনি। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই মিছিলের বিষয়টি জানান তিনি। প্রসঙ্গত, তিলোত্তমার এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম এবং সল্টলেকের তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা সামিল হবেন। একই দিনে দুপুর 2টো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে খবর। উল্লেখ্য, দিন কয়েক আগে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে এক স্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, নয়াদিল্লির বসন্ত কুঞ্জের জয়হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্থার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত এবং বিচলিত। এবার প্রতিবাদে পথে নামবেন তিনি। ন্যায্য চাকরি পেতে যোগ্য চাকরিহারারা সোমবার নবান্ন অভিযান করেছিলেন, কিন্তু দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ তো তাদের হয়নি, বরং নবান্নে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের অনুমতি মেলার যে দাবি করা হয়েছিল তা ভুল বলে প্রমাণিত হয়। শিবপুর পুলিশ লাইনে চাকরিহারাদের প্রতিনিধি দল বৈঠক করে মুখ্য সচিব এবং পুলিশের শীর্ষ কর্তার সঙ্গে। এই ইস্যুতে এবার চাকরিহারাদের খোলা চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় বছর খানেক এক একটি ঘটনা কাঁপিয়ে দিয়েছিল শহর রাজ্যকে। আরজিকর মেডিকেল কলেজের সেই ঘটনার প্রসঙ্গ টেনেই চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শুভেন্দু। তার কথায়, আরজিকর আন্দোলন ব্যর্থ যে কারণে হয়েছে, সেই একই কারণে তাদের আন্দোলনও ব্যর্থ হতে চলেছে। বিজেপি নেতার মন্তব্য, কিছু মাকু লোকজন ঢুকে গিয়েছে চাকরিহারাদের দলে। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে চাকরিহারাদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা লিখেছেন, আজ আবার আপনাদের নবান্ন অভিযানের ডাক অসম্পূর্ণ রয়ে গেল। আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হলো আপনাদের মধ্যে মিশে থাকা কিছু মাকু মনোভাবাপন্ন লোকজন। এই ধরনের ব্যক্তিদের উপস্থিতি এবং হস্তক্ষেপের কারণে আরজিকর আন্দোলনও মাঝপথে ভেস্তে যায়। এই দাবি করে তাদের পরামর্শও দেন তিনি। কি বললেন? শুভেন্দু চান চাকরিহারারা এই ধরনের মানুষদের চিহ্নিত করুক,
তার সাফ বক্তব্য এই ব্যক্তিদের চিহ্নিত করুন এবং নিশ্চিত করুন যাতে আন্দোলনের হ্রাস এদের হাতে না থাকে, নয়তো আপনাদের আন্দোলনের পরিণতি আরজি করের মতোই হবে। এই পরিপ্রেক্ষিতে তাদের সকলকে বিজেপির উপর ভরসা রাখার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন কিভাবে ধোঁকা এবং মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের ছত্রভঙ্গ করবে এবং ওনার হাত শক্ত করবেন আপনাদের মধ্যে মিশে থাকা এই মাকু মনোভাবাপন্ন লোকজন। চাকরিহারাদের তরফে অবশ্য এই ইস্যুতে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। আর এবার কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের উপর হামলা, তাদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম। খবরটি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ঘটনাটির কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই ধরনের জঘন্য আচরণ খুবই দুঃখজনক, সামাজিক সম্প্রীতিতে আঘাত। সম্প্রতি সমাজ মাধ্যমে এই সংক্রান্ত একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেখানে দেখা যাচ্ছে কানাডার অন্যতম বড় শহর টরন্টোর রাস্তায় রথযাত্রা উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছে। আনন্দে মেতেছেন ভক্তরা। জগন্নাথ দেবের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে জয়ধ্বনি, বাজছে গানও। সেই সময় আচমকা তাদের দিকে উড়ে আসে একের পর এক কাঁচা ডিম। তারপরে সেখানে উত্তেজনা তৈরি হয়। সূত্রের খবর, নিকটবর্তী একটি বাড়ির ছাদ থেকে ডিমগুলি ছোড়া হচ্ছে, কিন্তু কে বা কারা এই হামলা চালালো তা এখনো জানা যায়নি। সেদেশের পুলিশের তরফে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই খবর। ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, উৎসব চলাকালীন হামলা চালানো হয়েছে। এ ধরনের জঘন্য আচরণ খুবই দুঃখজনক, সামাজিক সম্প্রীতিতে আঘাত। আমরা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা আশা করি কানাডা সরকার সেদেশে মানুষের ধর্মীয় অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ঘটনার নিন্দা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, কানাডায় রথযাত্রায় ভক্তদের উপর এই হামলার ঘটনায় আমি মর্মাহত। প্রভু জগন্নাথ দেবকে অপমান করা হয়েছে, এটি ওড়িশার মানুষজনের কাছেও বেদনার কারণ। বর্ষার দিনে পাতে একটু ইলিশ না পড়লে হয়? এপার বাংলার মতন ওপার বাংলাতেও রূপলি শস্যর চাহিদা তুঙ্গে। ভালো ইলিশের খোঁজে রোজ এই সমুদ্রে যাচ্ছেন মৎস্যজীবীরা। এবার একটি নৌকায় উঠল 65 মন ইলিশ, যা আবার বিক্রি হলো 40 লক্ষ টাকায়। জানা গিয়েছে, দেশের দক্ষিণ জনপদ জেলা পটুয়াখালীতে একটি নৌকায় ধরা পড়েছে এই বিপুল পরিমাণ ইলিশ। পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স খান ফিশ আড়তে নিয়ে গেলে তা নিলামে বিক্রি করা হয়। কুয়াকাটা থেকে পূর্ব দক্ষিণে 150 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এসব ইলিশ ধরা পড়ে। স্থানীয়রা জানান, এফবি সাদিয়া 2 নামে মাছ ধরা ট্রলারটি গত বৃহস্পতিবার আলিপুর ঘাট থেকে 23 জন মৎস্যজীবী ইলিশ শিকারে যায়। গত দুদিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে এসব ইলিশ ধরা হয়। আরত সূত্রে খবর, ইলিশ আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে গেলে 3টি আকারে আলাদা করা হয়। 900 গ্রাম থেকে 1 কেজি ওজনের মাছ মন প্রতি 95,000 টাকা, 600 থেকে 800 গ্রাম ওজনের মাছ 70,000 টাকা, 400 থেকে 500 গ্রাম ওজনের মাছ 56,000 টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ 1,17,000 টাকায় বিক্রি হয়েছে। সব মিলিয়ে 39,07,140 টাকার মাছ বিক্রি হয়েছে। ট্রলারের মাঝি সাহাবুদ্দিন বলেন, 9 জুলাই আলিপুর ঘাট থেকে 23 জন মৎস্যজীবী নিয়ে সমুদ্রে যাওয়া হয়। ফিশিং করতে করতে কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে এই পরিমাণ ইলিশ মেলে। খান ফিশের ম্যানেজার মোহাম্মদ সাগর ইসলাম বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। খারাপ আবহাওয়ায় মৎস্যজীবীরা দিশেহারা হয়ে পড়েন। এক ইলিশ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবো আমরা। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য আধিকারিক অপু সাহা বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং বৈরী আবহাওয়ায় মৎস্যজীবীরা লোকসানে জর্জরিত হয়েছেন। কিছুদিন ধরে ভালো পরিমাণ মাছ পেয়েছে, এটা নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে বেশ ভালো পরিমাণ মাছ পাবে বলে আশা করা যায়। আজকের সমস্ত খবর এখানেই শেষ করলাম। তবে রাজ্যের রাজনীতি থেকে সাধারণ মানুষের প্রতিদিনের খবর, প্রতিটি ঘটনার নির্ভুল আপডেট পেতে নজর রাখুন কলকাতা পত্রিকা চ্যানেলে। সাংবাদিকতার নিষ্ঠা, গতি এবং সত্যতার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।